এক দেশে ঈদ লেগেছে মানে রায়ন ইসলাম যে পরীক্ষা হবে না নাকি এই জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। গত ক্লাসে আমরা একটা অঙ্কের মাধ্যমে আমাদের এই ক্লাস শেষ করেছিলাম এবং এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের একটু সময় কম লাগবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা খুবই তাড়াতাড়ি এই চ্যাপ্টার শেষ করে আসবো ইনশাল্লাহ। লেখেন, আজকের দিনের প্রথম প্রশ্ন লেখেন। এই প্রশ্ন লেখার আগে আমি প্রশ্ন বলতে বলতে হ্যাঁ প্রশ্ন বলতে বলতে তোমাদের এসএসসি ঠিক সময় হবে, হয়তো অল্প কিছু আগে পিছাইতে পারে, অল্প, কারণ তোমাদের তো অনলাইনে ক্লাসের মাধ্যমে এগুলা কভার করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তোমাদের পরীক্ষা হবে, ভালো মতোই হবে। 2টা বছর একবার হবে না, এটা ঠিক না। আচ্ছা, ঈদ মোবারক টু এসএসসি ক্যান্ডিডেটস না। আচ্ছা বাজান, লেখো সবাই একটু পেন্সিল কম্পাস নিয়ে রেডি হও, পেন্সিল কম্পাস। কারণ আজকে আমরা মানে একটা ছবি আঁকা শিখাবো, সেখানে পেন্সিল কম্পাস লাগবে, ঠিক আছে? এবং পেন্সিল কম্পাসের মাধ্যমে পেন্সিল কম্পাসের মাধ্যমে আমরা জানতে পারবো ছবিটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে। লেখেন, তরঙ্গ সঞ্চালন সংক্রান্ত হাইগেন্সের নীতিটি লিখো। আজকের দিনের প্রথম প্রশ্ন, তরঙ্গ সঞ্চালন সংক্রান্ত হাইগেন্সের নীতিটি লিখো এবং ব্যাখ্যা করো। সবাই দ্রুত গতিতে প্রশ্নটা লিখে ফেলাও। তরঙ্গ সঞ্চালন সংক্রান্ত হাইগেন্সের নীতিটি লিখো এবং ব্যাখ্যা করো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 9 পড়াইছি, তখন কিন্তু আমরা বলেছিলাম তরঙ্গ মুখ কি জিনিস, মনে আছে? সমদশা সম্পন্ন তরঙ্গের গতিপথকে আমরা তরঙ্গ মুখ বলি, মনে আছে তো? তাহলে আজকের দিনের প্রথম প্রশ্নটা কি বললাম? তরঙ্গ সঞ্চালন সংক্রান্ত হাইগেন্সের নীতিটি লিখো, ওকে, এবং ব্যাখ্যা করো। সবাই আগে নীতিটা লেখো, দেখি তাড়াতাড়ি করে, দ্রুত লেখবে, একবার লেখা নাকি 10 বার পড়ার সমান। তাতে লেখো, কোনো একটি তরঙ্গ মুখের, আমরা হাইগেন্সের নীতিটা বলতেছি সবাই, কোনো একটি তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু, কোনো একটি তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের ন্যায় আচরণ করে। কোনো একটি তরঙ্গ মুখের, কোনো একটি তরঙ্গ হাইগেনের নীতি, কোনো একটি তরঙ্গ মুখের, একটু তাড়াতাড়ি লিখতে হবে বাজান, কোনো একটি তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের ন্যায় আচরণ করে। হ্যাঁ, আমি আজকে করে দেব এটা। একটু আমাকে একটু পড়া, একটু আমি যেমনি হোক এই যে প্রতিফলন প্রতিসরণের সূত্র অবশ্যই পড়াবো। আচ্ছা, না আলোর মধ্যে কিভাবে তড়িৎ ক্ষেত্র, না তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র হইলে ওখানে ফোটনের ব্যাপার ঘটবে।
ফোটন, লাইট পার্টিকেল। আচ্ছা লেখেন, কোন একটি তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের ন্যায় আচরণ করে। আশা আমি করতে পারি এই লাইনটা লেখা হয়েছে, কোন একটি তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের ন্যায় আচরণ করে। এরপর লিখবা, এই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে, এই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এই পর্যন্ত মনে হয় লিখতে পারছি। এই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয় লিখতে পারছি। ওকে, এই অনুতরঙ্গগুলোকে ঘিরে, পরের লাইন, এই অনুতরঙ্গগুলোকে ঘিরে যে স্পর্শতল পাওয়া যাবে, এই অনুতরঙ্গগুলোকে ঘিরে যে স্পর্শতল পাওয়া যাবে, যে স্পর্শতল পাওয়া যাবে তাহাই হবে নতুন তরঙ্গ মুখের অবস্থান। এই অনুতরঙ্গগুলোকে ঘিরে যে স্পর্শতল পাওয়া যাবে তাহাই হবে নতুন তরঙ্গ মুখের অবস্থান। লিখছি আমরা এই পর্যন্ত, তাহাই হবে নতুন তরঙ্গ মুখের অবস্থান। এরপরের লাইনে লিখবা, তরঙ্গ এভাবেই তরঙ্গ মুখ সৃষ্টি করে করে সামনের দিকে অগ্রসর হয়। তরঙ্গ এভাবেই তরঙ্গ মুখ সৃষ্টি করে করে সামনের দিকে অগ্রসর হয়। আমি পুরো লাইনটা আরেকবার বলি, কোন একটি তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের ন্যায় আচরণ করে। এই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এই অনুতরঙ্গগুলোকে ঘিরে যদি কোনো স্পর্শ তল পাওয়া যায় তাহাই হবে নতুন তরঙ্গ মুখের অবস্থান। তরঙ্গ এভাবেই তরঙ্গ মুখ সৃষ্টি করে করে সামনের দিকে অগ্রসর হয়। তরঙ্গ এভাবেই তরঙ্গ মুখ সৃষ্টি করে করে সামনের দিকে অগ্রসর হয়। এবার পেন্সিল কম্পাস রেডি করো। আমি ছবিটা নরমালি আঁকবো, আমার ছবিটা অত ভালো হবে না, কিন্তু তোমাদের ছবিতে কোনো গ্যাঞ্জাম যেন না লাগে, সাবধান। রেডি? প্রথমে তুমি পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এখানে বসাও, এক জায়গায় বসাইছো। তারপর তুমি একটা বড় বৃত্তচাপ আঁকো। পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে, পেন্সিলটা দিয়ে একটা বড় বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, বড় বৃত্তচাপ আঁকার পরে এটা কিন্তু আরো সামনে আছে, এটা আর পুরোটা জুড়ে থাকবে, বাট এই বৃত্তচাপটাকে আমরা বলতে পারবো একটা তরঙ্গ মুখের অংশ। এই বৃত্তচাপটাকে আমরা বলতে পারবো একটা তরঙ্গ মুখের অংশ। এবং সেই তরঙ্গ মুখের মধ্যে তুমি ইচ্ছা মতো 5টা-6টা পয়েন্ট নাও, এ, বি, সি, ডি, ই, এফ। তুমি তোমার ইচ্ছা মতো এই তরঙ্গ মুখের মধ্যে 5টা-6টা পয়েন্ট নিলাম। এবার ঘুষি দিয়ে তোমার নাক আমি ফাটাইয়া ফেলবো। কারণটা হলো, এই প্রতিটা বিন্দু, বলেছিলাম প্রতিটা বিন্দু এক একটা অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গে আচরণ করবে। তাহলে এ একটা অনুতরঙ্গ, বি একটা অনুতরঙ্গ, সি হলো একটা অনুতরঙ্গ, সবগুলো এক একটা অনুতরঙ্গ। তাহলে এ যে বেগে আগাবে, বিও একই বেগে আগাবে, সিও একই বেগে আগাবে, ডি ই এফ একই বেগে আগাবে। কারণ বলেছে অনুতরঙ্গগুলা মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, বলেছে। ইয়েস। তাহলে এ বি সি ডি ই, আরো চাইলে হাজার হাজার কোটি কোটি পয়েন্ট তুমি নিতে পারো। সবগুলো পয়েন্ট এক একটা অনুতরঙ্গ। ইয়াস। এবার পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এই বিন্দুতে নাও তো,
পেন্সিল কম্পাসের কাঁটাটাকে তুমি এ বিন্দুতে নাও, আশা করে নিয়েছো। এবার পেন্সিল কম্পাসের কাঁটা এই বিন্দুতে, এবং তুমি একটা একটা ছোট ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকো। পেন্সিল কম্পাসের কাঁটা তুমি এ বিন্দুতে রেখে একটা ছোট্ট ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। আমি এঁকে ফেলছি, আমারটা অতটা ভালো হয় নাই, কারণ ফ্রি হ্যান্ডে আঁকতেছি। আবার পেন্সিল কম্পাসের কাঁটা বি বিন্দুতে বসাও, আশা করি বসাইছো। একই সমান ব্যাসার্ধ নিয়া, একই সমান ব্যাসার্ধ নিয়া আবার একটা বৃত্তচাপ আঁকো। সি বিন্দুতে কাঁটা বসাও, একই সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকো। ডি বিন্দুতে বসাও, একই সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকো। ই বিন্দুতে বসাও, একই সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকলাম। এ বি সি ডি ই এফ একই সমান ব্যাসার্ধ কেন নিচ্ছি? কারণ এ বি সি ডি ই এফ এক একটা অনুতরঙ্গ, এরা মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনে আগাবে, কম না বেশি না, সমান বেগ। এবং আমি আশা করতে পারি, বাজান আমি আশা করতে পারি সবাই এই ছোট ছোট বৃত্তচাপগুলা বাসায় বসে বসে এঁকে ফেলেছো, এঁকে ফেলেছো না? ইয়াস। এইবার তুমি তোমার পেন্সিল কম্পাসের কাঁটা আবার ও বিন্দুতে নিয়ে যাও। পেন্সিল কম্পাসের কাঁটা নিয়ে যাবা ও বিন্দুতে, নিলাম। পেন্সিলটাকে নিয়ে যাও যে কোনো একটা ছোট বৃত্তচাপের পিঠে, যে কোনো একটা ছোট বৃত্তচাপের পিঠে নিয়ে যাও এই পেন্সিল কম্পাসের পেন্সিলটাকে। কাঁটা আবার এখানে, পেন্সিল চলে গেছে এখানে। এইবার পেন্সিলটা এখানে রেখে তুমি আবার একটা বড় বৃত্তচাপ আঁকো। দেখেছো কি? আবার একটা বড় বৃত্তচাপ আঁকো। আমি আবার বলি, পেন্সিল কম্পাসের কাঁটা পুনরায় ও বিন্দুতে আসলো, পেন্সিল চলে গেল যে কোনো একটা ছোট বৃত্তচাপের পিঠে, তারপর আবার একটা বড় বৃত্তচাপ আঁকো। এবং বৃত্তচাপ আঁকা হয়েছে, দিশা এঁকে ফেলেছে, ঠাসঠুস করে আমাকে বলে ফেলাও তোমার ছবিটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে। তুমি নিজেই বলতে পারবা আমার ছবিতে একটু ভুল হয়েছে, আমি দেখতে পাচ্ছি, আর তোমার ছবিতে ভুল হওয়ার কথা না, কারণ তুমি তো একদম একুরেটলি কম্পাস দিয়ে এঁকেছো। দেখো তো, তুমি যে লাস্টে বড় বৃত্তচাপটা আঁকলা, সেই বৃত্তচাপ সবগুলা ছোট বৃত্তচাপের পিঠ স্পর্শ করে গেছে কিনা বলো? তুমি যে পরে বড় বৃত্তচাপটা আঁকলা, ওই বড় বৃত্তচাপটা ছোট বৃত্তচাপ গুলার পিঠ স্পর্শ করে করে গেছে কিনা বলো? গেছে। যদি না যায় তাহলে ছবি ভুল হয়েছে। আমার এখানে একটু বাদ গেছে, আমারটাই তো ভুল হয়েছে। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো, তোমার যে পরে ছোট বৃত্তচাপটা আঁকলা, সরি বড় বৃত্তচাপটা আঁকলা, ওই বড় বৃত্তচাপটা সবগুলা ছোট বৃত্তচাপের পিঠ স্পর্শ করে যাবে। গেছে কি না? গেছে। তার মানে কি, এইটা যদি একটা তরঙ্গ মুখ হয়, তাহলে এইটা হলো আরেকটা তরঙ্গ মুখ। এইটা একটা তরঙ্গ মুখ, তো এইটাও আরেকটা তরঙ্গ মুখ। ইয়াস। তারপর এভাবেই তরঙ্গ মুখ সৃষ্টি করে করে সামনের দিকে অগ্রসর হবে। আর এটাই হলো তরঙ্গ সঞ্চালন সংক্রান্ত হাইগেন্সের নীতি, দ্য হাইগেন্স প্রিন্সিপাল টু ট্রান্সভার্স দ্য ওয়ে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা হাইগেন্সের নীতি শিখে ফেললাম। সাপের চামড়ার মতো দেখাচ্ছে রায়হান ইব্রাহিম, আলপনা গেছে না? গেছে। আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো তো, তাহলে হাইগেন্স কি বললো? কোনো একটি তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি অনু তরঙ্গ বা গৌণ তরঙ্গের ন্যায় আচরণ করবে। এই অনু তরঙ্গগুলা মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। এই অনু তরঙ্গগুলাকে ঘিরা যদি কোনো স্পর্শ তল পাওয়া যায়, এই যে বড় বৃত্তচাপ আঁকলা না, এটা স্পর্শ তল পাওয়া যায়, তবে উহাই হবে নতুন তরঙ্গ মুখের অবস্থান। আর এভাবেই তরঙ্গ মুখ সৃষ্টি করিয়া করিয়া সামনের দিকে অগ্রসর হয়। বুঝছি? তাহলে হাইগেন্সের নীতির ঝামেলা শেষ। এবার চলে আসো আমাদের পরের প্রশ্নে। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের সূত্র প্রমাণ করো। দৌড়াও। আমি যেন আজকে প্রতিসরণ শেষ করে প্রতিফলনটাও পড়াইতে পারি, প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস। আমি বলেছি, বারবার বলেছি,
তুমি কঠোর পরিশ্রম করতেছ, আমার দিলের মধ্যে এই বিশ্বাস আমি রেখে দিয়েছি, আমাকে ঠকাবো না। তুমি বাসায় কঠোর পরিশ্রম করতেছ, 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করতেছ, এই বিশ্বাসটুকু আমার দিল মে রাখ দিয়া, মেরে দিল মে রাখ দিয়া। অতএব আমার বিশ্বাসের কোনো অমর্যাদা তুমি করবা না। প্লিজ এন্ড প্লিজ এন্ড প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস। ঠিক আছে, এইবার চলে আসো আমাদের পরের প্রশ্ন। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের সূত্র প্রমাণ করো। আচ্ছা, ব্যাপার না, করে ফেলবো। প্রতিসরণের সূত্র কয়টা বাজান? 2টা। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্রটা কি? এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় আলোর প্রতিসরণাঙ্ক। এবং এই সূত্র কার দেওয়া? স্নেল হ্যাজ গিভেন দ্যাট ল, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলি স্নেলের সূত্র। আমরা এখন সেটা প্রমাণ করব। সাইন আই ভাগ সাইন আর ইকুয়াল টু ধ্রুব। কোন নীতির মাধ্যমে? হাইগেন্সের নীতির মাধ্যমে। এখন তুমি ঠাস করে বলো, এগুলো বলতে না পারলে লেখাপড়া কি হবে? প্রতিসরণ মানে ইউ মাস্ট নিড টু ট্রান্সপারেন্ট মিডিয়াম। ওয়ান ইজ লাইটার মিডিয়াম, অ্যানাদার ইজ হেভিয়ার মিডিয়াম। ওয়ান ইজ লাইটার, অ্যানাদার ইজ রেয়ার মিডিয়াম, হেভিয়ারই বলি, হেভি মিডিয়াম। এবং এটা বিভেদ তল থাকবে, ডিমার্কেশন লেভেল, লেয়ার থাকবে। হালকা মাধ্যমে আলোর বেগ বেশি, ঘন মাধ্যমে আলোর বেগ কম, সব আমরা জানি। কিন্তু তাহলে শুরু, প্রতিসরণের সূত্র প্রমাণ হয়ে যাচ্ছে এখানে। এটা হলো 2টা মাধ্যমের বিভেদ তল। কি তল বাজান? বিভেদ তল। এইটা হলো এই মাধ্যমে, এটা হালকা মাধ্যম, এই মাধ্যমে আলোর বেগ c1। এটা ঘন মাধ্যম, আলোর বেগ c2। আলোর বেগ কত বলো? c2। এ একটা আলোক রশ্মি, এ বি, এ আরেকটা আলোক রশ্মি, হ্যাঁ সিই। আমি জানি তুমি মনে মনে কি খুঁজতেছো, স্যার এবি হলো, পরেরটা সিডি হবে না? সি কেন? সবুর কর, আইতে আছে, আইতে আছে। এবি একটা আলোক রশ্মি, সি একটা আলোক রশ্মি, তারা পরস্পর সমান্তরাল। তুমি বি বিন্দু হতে সি রেখার উপর একটা লম্ব টানো, লম্বটা ডি বিন্দুতে ছেদ করলো। দেখছো ডি বিন্দু আইছে, ডি বিন্দু আইছে। মাহফুজ, হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের সূত্র প্রমাণ করা। মাহফুজ ছিলাম কই? মাহফুজ, এখন তোমরা বলো তো, বি বিন্দু হতে সিই রেখার উপর আমি একটা লম্ব টানলাম, লম্বটা ডি বিন্দুতে ছেদ করলো। আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি বাজান, এবি আলোক রশ্মির, এবি আলোক রশ্মির, খেয়াল করো, এবি আলোক রশ্মির বি বিন্দুতে দশা যা, সিডি আলোক রশ্মির ডি বিন্দুতে দশা তাই। তাহলে বিডি হচ্ছে একটা তরঙ্গ মুখ। আমি আবার বলি, না, এবি আলোক রশ্মির বি বিন্দুতে দশা যা, সিডি আলোক রশ্মির ডি বিন্দুতে দশা তাই। তাহলে বিডি কে আমরা বলতে পারবো একটা কি মুখ? তরঙ্গ মুখ। এবং এটা হলো একটা সমতল তরঙ্গ মুখ। বিডি হলো একটা সমতল তরঙ্গ মুখ। তুমি টের পাচ্ছ? একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবা প্লিজ। এবি আলোক রশ্মি এরই মধ্যে বি বিন্দুতে আপতিত হইয়া গেছে, সিডি তখনও আপতিত হয় নাই, তবে হবে। সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে আপতিত হবে? ডিই। মনে করো এই আলোক রশ্মি টি সময়ে ডিই পরিমাণ দূরত্ব অতিক্রম করে ই বিন্দুতে আপতিত হইল। ওই সময় এবি কি বসে থাকবে? ভাই আয় এক লগে যামুনে? জি না, ওই টি সময় আলো প্রতিসরিত হয়ে যাবে, এবি আলোক রশ্মি প্রতিসরিত হইয়া যাবে। মনোযোগ দিয়ে আবার শুনবা, আরেকবার বলতেছি, মনোযোগ চাই। এবি আলোক রশ্মির বি বিন্দুতে দশা যা, সিডি আলোক রশ্মির ডি বিন্দুতে দশা তাই। বিডি একটা তরঙ্গমুখ, এটা সমতল তরঙ্গমুখ ধরে নিছি আমরা।
তাহলে বিডি একটা তরঙ্গ মুখ, বিকজ দে আর কামিং, দে আর ট্রাভেলিং সেম পাথ, সেম ডিস্টেন্স জিম, দ্যাট ইজ ওয়াই তারা সমদশা হবেই। এবি এরই মধ্যে বিবের তলে আপতিত হইয়া গেছে, সিডি তখনও আপতিত হয় নাই, সে আপতিত হবে। কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে আপতিত হবে? ডিই, ওই জায়গায় আলোর বেগ কত? c1। ডি থেকে ইতে আসতে সময় লাগলো কত? টি। তাহলে ডিই সমান সমান হবে c1t। একটু হালকা চিপা লিখে রাখি, ডিই সমান সমান হবে c1t। তাহলে দেখা যায় না, দেখা যায় না, ডিই সমান সমান হবে c1t। আচ্ছা, কিন্তু তোমরা আমাকে একটু তাড়াতাড়ি বলবা, তখন বি তো আপতিত হইয়া গেছে অলরেডি, সে কি সিডি এর জন্য বসে থাকবে? ভাই তুই এই বিন্দুতে আয়, দুজন মিল্লা একসাথে ঘন মাধ্যমে যাব না। জি না, জি না, এ বি এরই মধ্যে প্রতিসরিত হইয়া যাবে। এখন তোমাকে আমি ঘুষি দিয়া নাক ফাড়ায় ফেলবো ধরে, যদি জবাব না পাই। বলতো সিডি আলোক রশ্মি যে সময় ডি থেকে ইতে পৌঁছাইলো, এবি আলোক রশ্মি ওই একই সময় ঘনমাধ্যমে একই দূরত্ব যাবে না কম দূরত্ব যাবে? অবশ্যই কম দূরত্ব যাবে, কারণ ঘনমাধ্যমে আলোর বেগ কম। এজন্য আমরা করব কি, মনোযোগ দিয়ে খেয়াল করো। ফার্স্টে আমি বি বিন্দু হতে একটা অবিলম্ব এঁকে ফেললাম, এন বি এন প্রাইম অবিলম্ব। এন বি এন প্রাইমটা হচ্ছে অবিলম্ব। বি বিন্দুকে কেন্দ্র করে কম্পাস লাগবে, আবার পেন্সিল কম্পাস লাগবে, আবার বি বিন্দুকে কেন্দ্র করে ডিই এর সমান না এর চেয়ে কম ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকবো। বি বিন্দুকে কেন্দ্র করে ডিই এর চেয়ে কম ব্যাসার্ধ নিয়ে আমি একটা কি আঁকলাম বলতো? বৃত্তচাপ আঁকলাম। তুমি কি টের পাচ্ছ কেন আমি এইবার ব্যাসার্ধটা ডিই এর চেয়ে কম নিচ্ছি? তার কারণটা হলো বাজান, কারণ যে সময় আলো ডি থেকে ইতে যাবে, ওই সময় আলো বি থেকে কম দূরত্ব যাবে গণমাধ্যমে, কারণ গণমাধ্যমে আলোর বেগ তো কম। এজন্য আমি ডিই এর সমান ব্যাসার্ধ নেই নাই, আমি ডিই এর চেয়ে একটু কম ব্যাসার্ধ নিছি, নিয়া বৃত্তচাপ আঁকছি। এঁকেছ? এবার ই বিন্দু হতে সেই বৃত্তচাপের উপর একটা স্পর্শক আঁকো। ই বিন্দু হতে সেই বৃত্তচাপের উপর একটা স্পর্শক আঁকলাম। স্পর্শকটা বৃত্তচাপটাকে এক বিন্দুতে সেট করলো এবং বিএফ যুক্ত করে তাকে সামনে বাড়ায় দাও। বিএফ যুক্ত করে তাকে সামনে বাড়ায় দাও। কি করলাম দেখো, ই বিন্দু হতে এই বৃত্তচাপের উপর একটা স্পর্শক আঁকলাম, স্পর্শকটা এক বিন্দুতে সেট করলো, তাহলে বিএফ যুক্ত করে তাকে আমি সামনে বাড়াই দিছি। এবং দেখি তো তোমাদের মধ্যে কে বলতে পারে, বুদ্ধি করে বলতে হবে, দেখবো আমি আবার বলি, যেমন একটু খেয়াল করো, আলো ডি থেকে ইতে আসলো কত সময়? টি সময়। ওই সময় আলো বি থেকে এফ এ যাবে, কিন্তু এখানে আলোর বেগ কত? c2। কম না বেশি? c1 গ্রেটার দেন c2, c1 গ্রেটার দেন c2 অফ কোর্স। তাহলে এখানে আলোর বেগ কম, তাহলে ওই সময় ওই টি সময় সে কম দূরত্ব যাবে। এজন্য আমি ডি এর চেয়ে কম ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম, স্পর্শক আঁকলাম ইএফ। বলতো ইএফটা হলো স্পর্শতল, ইএফটা হলো স্পর্শতল। এবার তোমাদের মধ্যে আমি দেখব কে কে জবাব দিতে পারে। যে জবাব দিবা প্রথম 5টা নাম আমি সুন্দর মতো বলবো, প্রথম 5টা নাম আমি সুন্দর মতো বলবো। বলতো তাহলে বিডি তরঙ্গ মুখের নতুন অবস্থানটা কি? বিডি, এটা দিয়ে পরীক্ষায় সিকিউ আসার সম্ভাবনা 0%। এটা দিয়ে পরীক্ষায় এমসিকিউ আসবে, এরকম ছবি এঁকে তারা এমসিকিউ বানাবে। বলো বিডি তরঙ্গ মুখের নতুন অবস্থানটা কে? আচ্ছা আমি বুঝাবো, আবার একটু ওয়েট করো। রিনা, ইয়াস। ফাহাদ আল ফয়সাল, হ্যাঁ। তারপরে ইসরাত ইএফ, নাফিস হোসেন ইএফ, আব্দুর রহমান ইএফ,
রাকিব ইসলাম ইএফ, সৈকত ইএফ, ওকে আইরিন ইএফ। আর বলবো না, আর দরকার নাই, না আমার বলবো না। হ্যাঁ দিশা ঠিক আছে। তার মানে বিডি তরঙ্গ মুখের নতুন অবস্থানটা হচ্ছে ইএফ, কারণ ইএফটা হচ্ছে আমাদের স্পর্শ তল। বুঝতে পারছি বাজান? এটা দিয়ে পরীক্ষা এমসিকিউ বানাবে যে বিডি তরঙ্গ মুখের নতুন অবস্থান নিচের কোনটি, ছবি দিয়া দিয়া তারা এমসিকিউ বানাবে। গুড, যারা কমেন্টস দিচ্ছ ফ্যান্টাস্টিক, বিউটিফুল। এবং তুমি জানো এই কোণটা হচ্ছে আই, এবং তুমি জানো এই কোণটা হচ্ছে আর। এই কোণটা কত? আর। এবার আমরা কিছু জ্যামিতি করবো বাজার, জ্যামিতি। জ্যামিতিটা মিলাও, এটা 7-8 এর জ্যামিতি। এ বি এন প্লাস এন বি ডি, দেখো তো এ বি এন এন বি ডি, এটা তো সমকোণ। এই কোণটা সমকোণ, কিন্তু লম্ব ছিল এটা। সমান সমান কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। এবিএন প্লাস এনবিডি ইকুয়াল 90 ডিগ্রি। ক্লাস 7 এর জ্যামিতি করতে যাচ্ছি আমরা। না আমি তো 3 নম্বরে, আচ্ছা ফাহমিদা খানম, ওকে থ্যাংক ইউ বাজান। আমি আমার ল্যাপটপে যেগুলো প্রথম পাচ্ছি সেগুলো বলছি বাজান, যদি আমার ভুল হয় সরি ফর দ্যাট মিস্টেক। আচ্ছা এবার তোমরা বলো তো এবিএন প্লাস এনবিডি ইকুয়াল 90 ডিগ্রি। আবার দেখো তো 7 এর জ্যামিতি করতেছি, এনবিডি প্লাস ডিবিই সমান সমান 90 ডিগ্রি। মিলাও, এনবিডি প্লাস ডিবিই 90 ডিগ্রি। কিছু সমকোণ, অবিলম্ব তো। বলো তো এইটার ডান পাশে 90, এইটার ডান পাশে 90, 90 90 কেটে গেল, এনবিডি এনবিডি কেটে যাবে। অতএব এ বি এন সমান সমান হবে ডিবিই। এবি এর মানে আই, তাহলে এটাও আই হবে। তার মানে এই কোণটা যদি আই হয় বাজান, এই কোণটাও আই। বুঝতে পারছি? এই কোণটাও আই। সিম্পল জ্যামিতি, ক্লাস 7 এর জ্যামিতি করতেছি। এখন আসো আবার একটু নিচের দিকে তাকাও, নিচের দিকে। এটা স্পর্শক, ঘুষি দিয়ে তোমার নাক মুখ আমি ফাটায় ফেলবো। এটা এফ, স্পর্শক। তাহলে এই কোণ 90 ডিগ্রি। তাহলে বাকি দুটা কোণের সমষ্টি এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে বাজান? এখন মনে হয় ঠিক আছে নাকি? হুম, আবার স্পিড কমে যাচ্ছে। এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আবার এন প্রাইম বি এফ, এই দেখো এন প্রাইম বি এফ প্লাস এফ বিই, এফ বিই, এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। 7-8 এর জ্যামিতি। আবার এফ বিই প্লাস, আমি আবার বলি এফ কোণটা কিন্তু 90, স্পর্শক তো, এফ কোণটা 90। তাহলে তোমরা আমাকে ঠাস ঠাস করে বলো
যদি 90 হয় তাহলে FBE প্লাস BEF সমান সমান 90 ডিগ্রি। তাহলে এবার ছবিটা মিলাও তো একটু বাজান। এইটা ইকুয়েশন 90, এইটাও 90, তাহলে 90 90 ডান পা চলে গেল, FBE কেটে যাবে। অতএব আমরা লিখতে পারি n প্রাইম BF সমান সমান BEF এবং সমান সমান হচ্ছে R। তার মানে এই কোণটা যদি R হয় তাহলে তোমরা আমাকে বলো তো এই কোণটা হবে R, এই কোণটাও কত হবে R। আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো তো এই যে জ্যামিতিটুকু করলাম, আরে ক্লাস 7 এর জ্যামিতি, ও বাজান ক্লাস 7 এর জ্যামিতি। এইবার লেখো ত্রিভুজ DBE। আগে ত্রিভুজটাকে দেখো, DBE একটা সমকোণী ত্রিভুজ, এই কোণা 90 ডিগ্রি, তাহলে BE অতিভুজ, আর I কোণা নিলে D হলো লম্ব, তাহলে sin I সমান সমান হবে DE ভাগ BE। sin I সমান সমান হবে DE ভাগ BE, লম্ব বাই অতিভুজ। এবার আসো ত্রিভুজ FBE। দেখো তো FBE অবশ্যই সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, অতিভুজ BE, আর যদি আমি আর কোণটা নেই তাহলে BF হচ্ছে লম্ব, তাহলে sin R সমান সমান BF ডিভাইডেড বাই BE। sin R সমান সমান কত বলতো, BF ডিভাইডেড বাই BE। তাহলে তোমরাই বলবা sin I ভাগ sin R সমান সমান কত হবে, এই BB কেটে যাবে, থাকবে হলো DE ভাগ BF। আচ্ছা, DE ভাগ BF একটু আগে এখন বলতেই হবে, এটা আমাকে বলতেই হবে sin I ভাগ sin R। আচ্ছা, তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে বলবা, বুঝে শুনে বলতে হবে। সেটা হলো এই যে BE, এটা হালকা মাধ্যমে আলোর বেগ কত ছিল C1, আর এই D থেকে E তে আসতে সময় লাগছে কত T, তাহলে DE সমান সমান আমি বসাতে পারবো কত বলতো C1T, ওই যে S = VT, আর B থেকে F এ আসতে সময় লাগছে T, কিন্তু এখানে আলোর বেগ কত ছিল C2, তাহলে BF এর বদলে লেখা যাবে C2T। T আর T কেটে গেল, অতএব sin I ভাগ sin R ইকুয়াল টু C1 ভাগ C2। টি কেটে গেল, sin I ভাগ কত বলতো sin R ইকুয়াল টু কত বলতো C1 বাই C2। এখন তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে বললা ফলাও বাজান, দুইটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগের অনুপাত, দুইটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগের অনুপাত অবশ্যই একটা ধ্রুব সংখ্যা। তার মানে আমি লিখতে পারবো এখানে, অতএব sin I ভাগ sin R ইকুয়াল টু ধ্রুব। এবং তোমরা বলো তো sin I ভাগ sin R ইকুয়াল টু ধ্রুব, এটা কার সূত্র? স্নেলের সূত্র, স্নেলের সূত্র। তাহলে আমার সেকেন্ড সূত্রটা প্রমাণ হয়ে গেল। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে একটি ধ্রুব সংখ্যা। এটা কি আমাদের দ্বিতীয় সূত্রটা না? এবার আসো প্রথম সূত্র প্রমাণ কই স্যার? দেখো আমি তোমাকে দেখাচ্ছি। এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, এটা আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, তারা সবাই আমার বোর্ডের সারফেসে আছে। কেউ বোর্ডের সারফেস থেকে বের হচ্ছে না। Nobody came out from the surface of the board. Nobody came out. No line came out. তাহলে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব আমার বোর্ডের সারফেসেই আছে, আমার বোর্ডের সারফেসেই আছে। তার মানে প্রথম সূত্রে কি বলছে? আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করবে। দে উইল লাই ইন এ সেম প্লেন।
And in that case, my dear students, the incident ray, refracted ray, and the normal drawn at the incident point lying in the same plane, in my board plane. So it is the first law. It is the first law. And we have proved already second law. তাহলে আমরা এখানে হাইগেন্সের নীতিটা কোন জায়গায় ব্যবহার হয়েছে বলতে পারো? একটু জায়গায়, ছোট্ট জায়গায়। কোন জায়গায়? বিডি তরঙ্গমুখের নতুন অবস্থান হচ্ছে ইএফ। কারণ ইএফটা হচ্ছে স্পর্শতল, ইএফটা হচ্ছে স্পর্শতল। তো হাইগেন্স বলেছে নতুন যে স্পর্শতল পাওয়া যাবে তাহাই হবে নতুন তরঙ্গমুখের অবস্থান। প্রমাণ জীবনও এক্সামে আসবে না, এই প্রশ্ন দিয়া সিকিউ বানানোর সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু বাজান এখান থেকে এমসিকিউ বানাবে। আমি অনেক কলেজের পরীক্ষা দেখেছি, অনেক কলেজে দেখেছি এই ছবি এঁকে তারা এমসিকিউ বানাইছে, ভিতর থেকে প্রশ্ন বানাই দিছে এমসিকিউর প্রশ্ন। অতএব ওভারলুক করার কোনো সুযোগ নাই, নো চান্স অফ ওভারলুকিং। ওকে ওকে, বিসমিল্লাহ। তারপরের প্রশ্নে আসো, রেডি? এটা প্রতিসরণ গেল, এবার আসো প্রতিফলন। লেখো, হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র দুটি প্রমাণ করো। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র দুটি প্রমাণ করো। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র দুইটি প্রমাণ করো। প্রতিফলনেরও সূত্র দুইটা কিন্তু। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র দুইটি প্রমাণ করো। ওকে, প্রতিফলন মানে কিন্তু একটা প্রতিফলক পৃষ্ঠ থাকবে, মিরর থাকবে, প্রতিফলক পৃষ্ঠ থাকবে। ওকে, হ্যাঁ রায়হান এবার চলে আসো। এই হলো একটা প্রতিফলক পৃষ্ঠ, এই একটা আলোক রশ্মি। আল্লাহ এমন ব্যাগ, এমন ব্যাগ হলে হবো, চাপায় দাও। এই একটা আলোক রশ্মি আর এই একটা আলোক রশ্মি, যারা আসবে হবে এ বি সি ই। আবারও মনের মধ্যে প্রশ্ন, স্যার ডি কই? স্যার ডি আসবে না? স্যার আসবে, সবুর করো। বি বিন্দু হতে সি রেখার উপর একটা লম্ব টানো, লম্বটা ডি বিন্দুতে সেট করলো। বি বিন্দু হতে সিই রেখার উপর একটা লম্ব টানলাম, লম্বটা ডি বিন্দুতে সেট করলো। মনোযোগ দিয়ে শুনবা। এবি আলোক রশ্মির বি বিন্দুতে 10,000, সিডি আলোক রশ্মির ডি বিন্দুতে 10,000। they have traveled same distance and they are coming from infinity because they are parallel, they are coming from infinity। তাহলে বিডি হলো সমতল তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ বিডি। ওকে, আকাশ শেষ। এবি আলোক রশ্মি আপতিত হইয়া গেছে, সিডি তখনও আপতিত হয় নাই, তবে হবে। কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে আপতিত হবে? ডিই। ওই সময় এবি কি বইয়া থাকবো? বাজান ভাই তুই ই বিন্দুতে আগে আয়, তারপর দুজন এক লগে জামুনে। মানবতা ওর মধ্যে নাই, এক লগে যায় না, যেতে চায় না। এবি আপতিত হইয়া গেল, তখনও সিডি আপতিত হয় নাই, তবে হবে। কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে আপতিত হবে? ডিই। ওই সময় এবি বৈশা থাকবে না, সে প্রতিফলিত হইয়া যাবে। তাহলে এখন কাজটা কি? আবার পেন্সিল কম্পাস নাও, আবার তুমি পেন্সিল কম্পাস নাও। নিশ্চয় বা জান নিশ্চয় পেন্সিল কম্পাসের কাটা থাকবে। তার আগে শুনে নাও, তুমি এবার যে ব্যাসার্ধটা নিয়ে বৃত্তচাপ আঁকবা, যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটা আঁকবা, সেই ব্যাসার্ধ হবে ডিই এর সমান। সেই ব্যাসার্ধটা হবে কার সমান? ডিই এর সমান।
তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্তচাপ আঁকো। আঁকছো? বি বিন্দুকে কেন্দ্র করে ডিই এর সমান দূরত্ব নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। ই বিন্দু হতে সেই বৃত্তচাপের উপর একটা স্পর্শক আঁকো। ছবিটা যদি না মিলে তার মিলাও, জোর করে মিলাও। ই বিন্দু হতে সেই বৃত্তচাপের উপর আমি একটা স্পর্শক আঁকলাম। স্পর্শকটা এফ বিন্দুতে ছেদ করলো। বিএফ যুক্ত করে দাও, সামনে বাড়ায় দাও। বিএফ যুক্ত করে দাও এবং সামনে বাড়ায় দাও। তাহলে এবি আপতিত রশ্মি, বিএফটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবার বি বিন্দু হতে একটা অবিলম্ব আঁকো, এন বি। ই বিন্দু হতে একটা অবিলম্ব আঁকো, এন প্রাইম বি। ই প্রাইম বি, এন প্রাইম বি। বি বিন্দু হতে একটা অবিলম্ব এন বি, ই বিন্দু হতে একটা অবিলম্ব এন প্রাইম বি। এবি প্রতিফলিত হইয়া চলে যাচ্ছে বিএফ বরাবর। তাহলে সিই কি প্রতিফলিত হবে না বাজান? হবে। এবং সে বিএফ রেখার সমান্তরালে চলে যাবে এবং সে চলে গেল ইজি বরাবর, এ বি সি ডি ই এফ জি বরাবর, ইজি বরাবর চলে গেল। তাহলে এবার দেখি তোমাদের মধ্যে বুদ্ধিশুদ্ধি কার আছে। বিএফ প্রতিফলিত রশ্মি, ইজি প্রতিফলিত রশ্মি, স্পর্শতলটা হচ্ছে কে? ইএফ। স্পর্শতলটা কে বাজান? ইএফ। এবার ঠাস করে বলো, তাহলে বিডি তরঙ্গ মুখের নতুন অবস্থানটা কে? বিডি তরঙ্গ মুখের নতুন অবস্থানটা কে? বলো, বিডি তরঙ্গ মুখের নতুন অবস্থানটা কে? তাড়াতাড়ি বলবা। বিডি আবার বলে, বিএফ প্রতিফলিত রশ্মি, ইজি প্রতিফলিত রশ্মি, ইএফটা হচ্ছে স্পর্শতল। তাহলে বিডি তরঙ্গ মুখের নতুন অবস্থানটা হচ্ছে ইএফ। গুড। বিডি তরঙ্গ মুখের নতুন অবস্থানটা হচ্ছে ইএফ। এটা দিয়ে পরীক্ষা এমসিকিউ বানাবে স্যার ম্যাডামরা। গুড, ভেরি গুড। এখন তোমরা আমাকে বলো, এই কোণটা হচ্ছে আমাদের আপতন কোণ আই, এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ আর, এবং আমাকে প্রমাণ করতে হবে আই সমান সমান আর। আমাকে প্রমাণ করতে হবে আই সমান সমান আর। বাট এই আই এবং আর দুই মহল্লায় গিয়ে পড়েছে, দুই মহল্লায়। তাকে এক মহল্লায় নিয়ে আসতো। এখন এবার মিলাও, একটু মিলাও দেখি বাজান। আমরা এখন 7 এর জ্যামিতি করব। এবিএন, এবিএন দেখো প্লাস এন বি ডি 90 ডিগ্রি, মানো কিনা আমি জানি না। 90 ডিগ্রি, এবিএন প্লাস এনবিডি 90 ডিগ্রি। জ্যামিতি 7 8 এর জ্যামিতি। আবার দেখো এনবিডি প্লাস ডি বিই, আগে দেখে নিবা তারপরে কথাবার্তা। 90 ডিগ্রি, এন বি ডি প্লাস ডি বিই, এই পুরো 90 ডিগ্রি না? অবিলম্ব তো 90 ডিগ্রি। এবার বলো তো এনবিডি এনবিডি কেটে যাবে। অতএব এবিএন সমান সমান ডিবিই, মানে এবিএন ছিল আই, তাহলে ডিবিই এই কোণটা দেখো, ডিবিই এই কোণটা কিন্তু সাবধান, তাহলে এই কোণটা হবে আই। আগে আমরা এই পর্যন্ত বুঝছি মনে হয়। দেখো এবিএন সমান সমান ডিবিই সমান সমান কত বলো তো? আই। তাহলে এই কোণটা আই হলো, এই কোণটা আই। এবার মিলাও, আবার মিলাও দেখি বাজান। এফ ই এন প্রাইম প্লাস, এই যে এই কোণটা 90 ডিগ্রি, কিন্তু এফ ই এন প্রাইম প্লাস এন প্রাইম ই জি 90 ডিগ্রি। মিলাও 7 8 এর জ্যামিতি সবাই পারা উচিত এখন।
হ্যাঁ হ্যাঁ, ব্যাসার্ধ এক হওয়া, সরি, মাধ্যম এক হওয়াতে সমান ব্যাসার্ধ নিলাম, কারণ একই দূরত্ব যাবে একই সময়। আগের বার হালকা মাধ্যমে সে কম সময় বেশি, মানে মানে টি সময় যে দূরত্ব গেছিল, ঘন মাধ্যমে টি সময় একটু কম দূরত্ব গেছিল, এজন্য কম ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকছিলাম। এইবার আমি সমান ব্যাসার্ধ নিয়ে কেন আঁকলাম, কারণ এখানে তো মাধ্যম এক, আলোর বেগ সেম। বাইজিৎ শিশির, ধন্যবাদ। আমরা জ্যামিতি করতেছি এফ ই এন প্রাইম প্লাস এন প্রাইম ই জি 90 ডিগ্রি। আবার দেখো তো এফ ই এন প্রাইম প্লাস এই যে এফ ই এন প্রাইম প্লাস এফ ই বি, এই যে এই কোণটা, এই পাশে কোণটা মিলাও, তুমি ছবি দেখে দেখে মিলাও, 90 ডিগ্রি। এটা 6 7 এর বাচ্চারা পেরে ফেলবে। তাহলে এফ ই এন প্রাইম কাটি যাবে, অতএব এন প্রাইম ই জি সমান সমান এফ ই বি সমান সমান আর। তারপরে ওই কোণটা আর হলে এই কোণটাও আর, ওই কোণটা আর হলে এফ ই বি কোণটাও আর। এই যে প্রমাণ আমাদের সামনে আছে। ওকে, এখন তোমরা আমাকে একটু ঝটপট বলবা, এবার তো কাজ শেষ আমার। দেখো তো ত্রিভুজ ডি বি ই একটা সমকোণী ত্রিভুজ, ডি হলো সমকোণ, আর আই কোণটা নিলে ডি হলো লম্ব, সাইন আই ডিই ভাগ বিই, ডিই ভাগ বিই। আবার একটা গেল ত্রিভুজ এফ ই বি, দয়া করে ত্রিভুজটা মিলাও। এফ ই বি, এফ কোণটা সমকোণ স্পর্শ, কিন্তু এফ কোণটা সমকোণ অতিভুজকে বিই, সাইন আর বিই, আর এর বিপরীত বাহুটা হচ্ছে বিএফ ভাগ বিএফ। তুমি ত্রিভুজ দেখে দেখে একটু মিলাও। তোমার বইতে কিন্তু অনেক কঠিন কঠিন করে দেওয়া থাকতে পারে, আমি একদম বাঙ্গা চুরিরা চুরিরা বাঙ্গা করে দিচ্ছি। অতএব সাইন আর সমান সমান, দেখো তো এই যে বিএফ আঁকলাম, এটা কার সমান বৃত্ত ব্যাসার্ধ নিয়ে আঁকছিলাম, ডি না? ও বাজান, এই যে বিএফ ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপ রাখলাম, এটা ব্যাসার্ধটা কার সমান ছিল, ডি। তাহলে যাহাই বিএফ, যাহাই বিএফ তাহাই ডিই, যাহাই কি বলতো, যাহাই বিএফ তাহাই হচ্ছে ডিই। ঠিক আছে কিনা বলো? একই সমান ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তচাপ এঁকেছিলাম, মনে পড়ে? এবার তো সাইন আই কত, ডিই ভাগ বিই, সাইন আর কত, ও মাই তো ডি থাকার কথা, ওহো ওহো, দাঁড়া দাঁড়া, সাইন আর তো, আল্লাহ আল্লাহ, সাইন আর হবে বিএফ ভাগ বিই, ভুল হচ্ছে বাজার, আর এটা হবে ডিই ভাগ বিই। একটু মিলাও, একটু হালকা ভুল হয়েছিল বাজার, চেক করে নাও। আমি বিএফ এর জায়গায় ডিই বসাইছি, কারণ একই সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকা হয়েছিল। আমরা মনে হয় বুঝতে পারলাম। এবার তোমরা বলো তো, সাইন আই মানে ডিই ভাগ বিই, সাইনার মানে ডি ভাগ বি, তার মানে কি বলো, তার মানে কি? অতএব অতএব সাইন আই সাইন আর, অতএব আই সমান সমান আর। বলো তো, আপতন কোণ আই, প্রতিফলন কোণ আর। প্রতিফলনের দ্বিতীয় সূত্রে কি বলছে? আপতন কোণ প্রতিফলন কোণ সমান, আই সমান সমান আর। বুঝতে পারছি? আর বলতো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সবাই আমার বোর্ডের সারফেসে আছে। নো রেজ আর নো রেজ কেম আউট ফ্রম দিস সারফেস। কেউ আসলো না আমার বোর্ড থেকে বের হইয়া। তার মানে বিএফ, হ্যাঁ এই যে ঠিক আছে, আমি ঠিক করছি তো বাজার, বিএফ ভাগ বি
পরে বিএফ এর বদলে ডিই বসাতে, এটা ভুল ছিল আমাদের। ওকে, তাহলে তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সমান। আব্দুর রহমান আইডি, তোমাকে আমি জানাচ্ছি সেটা হলো এই প্রমাণ জীবনও কোনোদিন পরীক্ষায় আসবে না, পরীক্ষা আসবে না। এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে এমসিকিউ হবে। এরকম ছবি এঁকে দিবে, ছবি এঁকে দিয়ে দুইটা এমসিকিউ বানাবে বা একটাই এমসিকিউ বানাবে, বুঝতে পারছি? এখান থেকে সিকিউ আসার চান্স একেবারে জিরো, যা আসবে এমসিকিউ আসবে। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের আজকে লাস্ট দুই লাইনটা আরেকবার, কোন দুই লাইন মালিহা? মানে আমি তোমাদের কাছে বলতেছিলাম সাইন আই মানে হচ্ছে, দেখো তো, ডি বিই কোণের মধ্যে আই হবে লম্ব ডিই ভাগ অতিভুজ বিই, ডি বাই বি। এফ ই বি ত্রিভুজে আর কোণের লম্ব হচ্ছে বিএফ, অতিভুজ হচ্ছে বিই, বিএফ ভাগ বিই। আর বিএফ আর ডি তো সমান, একই সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকা হয়েছিল। তাহলে বিএফ এর বদলে আমি লিখতে পারছি ডিই। তাহলে সাইন আর হলো ডি বাই বি, সাইন আই হলো ডি বাই বি। সো সাইন আই ইকুয়াল টু সাইন আর, সো আই ইকুয়াল টু আর। এটি তো প্রতিফলনের মেন সূত্র। আপতন কোণ প্রতিফলন কোণ তারা পরস্পরের সমান। আচ্ছা, আজকে আর গেলাম না বাজান, আগামী ক্লাসে আমরা বাকিটা শেষ করবো ইনশাল্লাহ। বাকি মানে আরো আছে, অন্য টপিক শুরু করবো আমরা। তাহলে হাইগেন্সের নীতির ঝামেলা এখানেই শেষ। হাইগেন্সের নীতিটা শিখলাম, প্রতিফলনের সূত্র প্রমাণ শিখলাম, প্রতিসরণের সূত্র প্রমাণ শিখলাম। না, জি না, পরপর 2 বছর অটো পাস দিবে এটা হইতে পারে না, হবে না, শিওর থাকতে পারো। তোমাদের সময় আল্লাহর অশেষ মেহেরবানিতে পরীক্ষা হবেই, পরীক্ষা হবে, গ্যারান্টি দিতে পারি তোমাকে। ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর বাজান আমার অনুরোধ হলো, তোমরা আজকে হলো 7 তারিখ, 12, 13, 14 তারিখের ভিতরে সবাই যার যার পেমেন্টটা একদম, আমি এবার তোমাদের সবার নাম লিখছি, কষ্ট হয়েছে আমার, অনেকগুলো নাম, সবার নামগুলো আমি লিখছি, আমি এগুলো সব টিক দিব। অতএব যে যার মতো আসো সবাই একটু খোঁজখবরটা নিয়ে নিবা, ঠিক আছে? 14 তারিখের ভিতরে, সর্বোচ্চ 14 তারিখ, ঠিক আছে বাজান? ওকে, আল্লাহ হাফেজ মাই স্টুডেন্টস, ইনশাল্লাহ আল্লাহ হাফেজ, ভালো থাকো মাই স্টুডেন্টস।